শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা কেউ নন, আসলে মোদি অমিত শাহ শেষ কথা। কোনো বিভেদ নয়, বাংলার ভোটে জিততে গেলে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে। বিজেপি বুঝে গিয়েছে তারা বাংলায় আসছে না। বাংলায় বিজেপি সরকারের দরকার, তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আদৌ কি তাই সম্ভব? তৃণমূল প্রশ্ন তুলেছে, সীমান্ত পেরিয়ে যদি কয়লা কিংবা গরু পাচার হয় তাহলে তার দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী অমিত শাহ? আইপ্যাক, ইডি, টিএমসি দৌরাত্ম্য নিয়ে এক প্রকার নাটক দেখলো রাজ্যের মানুষ। চাপ সামলাতে পারলেন না বিচারপতি, ছাড়লেন এজলাস। বিচারপতিকেই সরাতে চেয়ে আবেদন করলো ইডি, খারিজ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। গাড়ি চলবে, ইঞ্জিন হিসাবে কাজ করবে ভিন রাজ্যের নেতারা। এ রাজ্যে নেতাদের সঙ্গে কোনো বিরোধ নেই, তারা কাজ করবেন সহযোগী হিসাবে। রাজ্যের নেতাদের মধ্যেকার গোষ্ঠীকণ্ডল রুখতে নাড্ডা সেই বহিরাগত নেতাদের দিয়েই সমস্যার সমাধানের বার্তা দিয়েছেন। বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ। দিলীপ ঘোষ, শুভেন্দুর চোখে চোখ রেখে নাড্ডা বললেন, নিজেদের মধ্যে লড়াই নয়, মাঠে নেমে কাজ করতে হবে। সাফ বার্তা দিয়েছেন বিজেপি সভাপতিদের। শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা কেউ নন, আসলে মোদি অমিত শাহ শেষ কথা। পদ্ম কমিটিতে নেই কৌস্তব বাগচি থেকে সজল ঘোষ, শঙ্কুদেব পাণ্ডারা। বিজেপিতে বহাল নব্য আদি দ্বন্দ্ব। তিনজনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত, কিন্তু তাও বাদ চলে গেলেন। টিভির পর্দায় কথায় কথায় বলেন তারা, সামান্যতম ঘটনাতেও রাজ্য সরকারকে এক হাত দেন। দলের হয়ে ব্যাট করতে নেমে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসা করতে পিছুপা হন না, কিন্তু রাজ্য কমিটিতে তারা ছাট, এটাও মুখে ঠাঁই পেল না এই তিন প্রবীণ নেতা। কোনো বিভেদ নয়, বাংলার ভোটে জিততে গেলে লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে। জোট বার্তা নিয়ে ফুরফুরায় গিয়ে হতাশ হুমায়ুন কবির। দেখাই করলেন না নওশাদ সিদ্দিকী। রাজ্য রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বাগিনী। আইপ্যাকে ইডি হানায় অখিলেশের পর মুখ্যমন্ত্রীর পাশে মেহবুব মুফতি। অ্যাকশানে পাল্টা দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নেতাদের স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলের রাজ্য নেতাদের স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একই সঙ্গে বঙ্গর নেতাদের উদ্দেশ্যে তার স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই বাঙালি সেন্টিমেন্টকে আঘাত করা চলবে না। বিজেপি বুঝে গিয়েছে তারা বাংলায় আসছে না। দলের শীর্ষ নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠকে দিলীপ শুভেন্দুদের পাশে বসিয়ে দলের নেতাদের মধ্যে ঐক্যর বার্তা দিচ্ছেন জেপি নাড্ডা। ওই বৈঠকে অনেক দিন পর ছিলেন দিলীপ। নতুন কমিটিরও বেশ কয়েকজন ছিলেন সেই কমিটিতে। নাড্ডা সাফ কথা, এক হয়ে চলুন। আপনারা এক হলে নিচুতলার কর্মীরাও এক হবেন। সোজা শুভেন্দু এবং দিলীপ ঘোষের দিকে তাকিয়ে নাড্ডা বলেন, আপনাদের দল যা চাইছে তা মেনে চলতে হবে। দেশের নিরাপত্তার জন্য বাংলায় বিজেপি সরকারের দরকার, তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আদৌ কি তাই সম্ভব? কোনো লড়াই নিজেদের মধ্যে নয়, আসলে দীর্ঘদিন বাদে দলে ফেরা সক্রিয় দিলীপ ঘোষ। কিন্তু সক্রিয় হওয়ার পরও একাধিকবার পরোক্ষ শুভেন্দু অধিকারীকে নিশানা করতে ছাড়েননি দিলীপ ঘোষ। পাল্টা দিয়েছে শুভেন্দু অধিকারী। এই ধরনের আকচি যে দলের ক্ষতি করতে পারে তা ভালোই জানতে পেরেছেন জেপি নাড্ডা। 21 আদি নব্য দ্বন্দ্বের খেসারা দিতে হয়েছিল গেরুয়া শিবিরকে, এবার আর সেটা পুনরাবৃত্তি করতে চান না বিজেপি। বিজেপি বুঝে গিয়েছে বাংলায় তাদের কিন্তু ফেরার কোনো জায়গা নেই, বাংলায় ক্ষমতা তাদের আসার কোনো জায়গা নেই। বস্তুত বঙ্গ বিজেপির প্রভাব বিস্তার এখনো পর্যন্ত যা হয়েছে সবটাই নিচুতলায়। শহুরে আসনগুলিতে বা তথাকথিত ভদ্রলোকদের মধ্যে সেভাবে প্রভাব ফেলতে পারেনি গেরুয়া শিবির। বিরোধীরা তো ভোটেই দলের অন্দরেও অনেকে প্রশ্ন তোলেন,
গেরুয়া শিবিরে বহিরাগত, হিন্দিভাষীদের দাপট নিয়ে একের পর রাজ্য নেতাদের উপেক্ষা করে লাগাতার কেন্দ্রীয় নেতাদের দাপট, উপরন্তু বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য, কখনো মাছ খাওয়া নিয়ে, কখনো রামনবমী পালন করা নিয়ে, কখনো বাঙালি মনীষীদের নিয়ে বেপাস মন্তব্য করে বারবার সমস্যায় পড়েছে বিজেপি। কিন্তু জেপি নাড্ডা 26-এর বিধানসভা বৈঠকে সেটারও পুনরাবৃত্তি চাইছেন না। দলের কোর কমিটির বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন কোথাও কোনোভাবেই বাংলার সেন্টিমেন্টকে আঘাত করা যাবে না। জেপি নাড্ডা বুঝে গেছে, অমিত শাহ বুঝে গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝে গেছে বাংলায় তাদের খাতা খুলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অগ্নিকন্যা, সংগ্রাম শিরায় উপশিরায়, দাঁতে দাঁত চেপে লড়াই করে বিরোধী নেত্রী থেকে আজ বাংলার মসনদে অপশক্তির বিরুদ্ধে কখনো মাথা নত করতে পারেনি। তিনি মাথা নত করার পাত্রীও নন। আইপ্যাকে ইডি আধিকারিকদের তল্লাশির দিন দৃঢ় পদক্ষেপ যেন আরও একবার প্রমাণ করেছে সত্যি তিনি বাংলার বাঘিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ঢালাও প্রশংসা করেছে পিপুল ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুব মুফতি। এর আগে অখিলেশ যাদব বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। কয়লা চুরির টাকায় শুভেন্দু মারফত শাহের পকেটে বিস্ফোরক তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কয়লা পাচারের মামলাতেও আইপ্যাকের অফিসে তল্লাশি প্রসঙ্গে তিনি যেভাবে মন্তব্য করেছেন বিজেপি কাঁপছে। কেলেঙ্কারি কালো টাকার জল কোথা থেকে কোথায় গড়ালো? কেন্দ্রের শাসক দল বারবার কয়লা পাচার, গরু পাচার মামলায় আঙুল তুলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলেছে সীমান্ত পেরিয়ে যদি কয়লা কিংবা গরু পাচার হয় তাহলে তার দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী অমিত শাহের? সীমান্ত পাহারা দেয় বিএসএফ, যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে সীমান্তের সুরক্ষা বিঘ্নিত হওয়ার দায় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহর মন্ত্রকেই। সকাল সকাল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের অফিসে হঠাৎ কেন ইডি পৌঁছল? তার বাড়িতে কয়লা পাচার মামলাতে ইডি তল্লাশি চালিয়েছিল বলে দাবি। আর এখানেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি নিয়ে সরাসরি অমিত শাহকে দায়ী করেছেন এবং তার প্রতিবাদ হাজরা মোড় থেকে প্রতিবাদ সভা থেকে তার অভিযোগ গদ্দার মারফত কয়লার চুরির টাকা যায় অমিত শাহের পকেটে। কে সেই গদ্দার? শুভেন্দু অধিকারীর কথা বলছেন। কিভাবে এই চক্র চলছে তার বিস্তারিত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেছেন এ রাজ্যে আরো একটা গদ্দার আছে যার নাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রতিটা ঘরে ঘরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছে, কারণ 26-এর বিধানসভা নির্বাচন যেভাবে কেন্দ্র আট্টো সাটো করে দম আটকানো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সেই আটো সাটো দমবন্ধ পরিস্থিতি থেকে বাংলাকে মুক্তির হাওয়া দিতে চাইছে শুভেন্দু অধিকারী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি যেভাবে আইপ্যাকে রেড করেছে, আপনারা জানেন যে 2020 সালের সেই কয়লা পাচার মামলা, কয়লা চুরির মামলা, যে মামলায় মূল অভিযুক্ত লালা জেল থেকে জামিন পেয়ে গেছে। গত 5 বছর ধরে ইডি সময় পেল না এ রাজ্যে এসে এই প্রতীক জৈনের বাড়িতে হানা দেওয়ার। নির্বাচনের আগে এসআইআর নিয়ে যখন আইপ্যাক প্রতিটা জেলায়, প্রতিটা কোণে, প্রতিটা বুথে যখন তারা ধীরে ধীরে এই এসআইআরকে নিয়ে সুন্দরভাবে কাজ করছে, সেটাই বিজেপির আঁতে লেগে গেছে। তাই বিজেপি ইডিকে দিয়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, প্রতীক জৈন কেমন আছে, ফোন ধরেনি, তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিল প্রতীক জৈনের বাড়িতে সল্টলেকের আইপ্যাকের অফিসে। কোনো সন্দেহ নেই যে ঘটনা ঘটেছে তর্ক বিতর্ক হবেই। তাই ইডি এ রাজ্যে যখন তদন্তে এসেছিলেন, আপনাদের মনে আছে রেশন দুর্নীতি মামলায় যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়েছিল, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল, সেই সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। আপনিও জানেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার প্রত্যেকেই আপনারা জানেন। কিন্তু তখন প্রশ্ন তুলেছিলেন ল অ্যান্ড অর্ডার রাজ্যের দায়,
ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব রাজ্য সরকারের। কেন রাজ্য সরকার নিরাপত্তা দিল না? রাজ্য সরকার নিরাপত্তা দিতেই আইপ্যাকের অফিসে পৌঁছেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ইডি আধিকারিকরা আক্রান্ত হতে পারতেন। সেই জায়গা থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ইডির আধিকারিকদের উচিত ছিল জানানোর রাজ্যের পুলিশ প্রশাসন, স্থানীয় পুলিশকে, যে তারা সেখানে যাচ্ছে তল্লাশি অভিযান করতে। ইডি আধিকারিকরা জানিয়েছিলেন? চুপি সারে কেন গেলেন? এই প্রশ্ন উঠবেই। আইনের যখন জায়গায় এসে দাঁড়িয়েছে, আইনের যখন দোরগোড়া এসে দাঁড়িয়েছেন, এ প্রশ্নের উত্তর ইডি আধিকারিককে দিতে হবে, অমিত শাহকেও দিতে হবে। বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সমাধান আসবে। কিন্তু ইডি আধিকারিকরা তারা সেদিনকে কেন জানালেন না লোকাল পুলিশকে? কলকাতা পুলিশ কমিশনার পৌঁছে গিয়েছিল শুধুমাত্র তাদের নিরাপত্তা দিতে। কারণ ইডি আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের, কারণ এ রাজ্যেই তদন্ত করতে এসছেন তারা। তাহলে অন্যায়টা কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, আপনারা তো তদন্ত করছিলেন, তাহলে আপনাদের তদন্তের মধ্যে মুখ্যমন্ত্রী গেলেন, তাকে আপনারা আটকালেন না? আরে রাজ্যে হচ্ছেটা কি? এদিকে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে বলছে বোম দিয়ে উড়িয়ে দেব। তিনি একেবারে বিনা নিরাপত্তায় পৌঁছে গেলেন ডেকার্স লেনে। কই তার নিরাপত্তা বিঘ্নিত তো হয়নি, তাকে তো কেউ চকলেট বোমও মারেনি, খালি উড়ো আওয়াজ, ফটকা আওয়াজ। এ রাজ্যে নিরাপত্তা রয়েছে বলে কেন্দ্রের যে রিপোর্ট বেরিয়েছিল, ভারতবর্ষের সমস্ত যে মেট্রো সিটির যে রিপোর্ট বেরিয়েছিল, তার মধ্যে একমাত্র নিরাপদ শহর হচ্ছে এই কলকাতা। যে কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চলে। এটা বিজেপি ভুলে যাচ্ছে, আজকে কন্যাশ্রী, আজকে যুবশ্রী, আজকে লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কিছুর উপহার দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তারা কেন্দ্রে যখন দিচ্ছে, উপহার তুলে দিচ্ছে, গোলাপ ফুল তুলে দিচ্ছে, তখন বলছে লক্ষ্মীর ভাণ্ডার ভালো, কন্যাশ্রী ভালো। এরকম প্রকল্প ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। আবার রাজ্যে এসে সেই অমিত শাহ, সেই নরেন্দ্র মোদী এসে বলছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথায় পাচ্ছে, কন্যাশ্রীর টাকা পাচ্ছে। আরে দুমুখো কথা বলছেন কেন মোদী অমিত শাহ বাবুরা? একটাই তো মুখ, একটাভাবেই কথা বলবেন। কেন্দ্রে আপনারা, সেন্ট্রালে আপনারা উপহার দিচ্ছেন, আর রাজ্যে এসে তার বিরোধিতা করছেন। বাংলার মানুষকে কি বোকা ভেবেছেন নাকি? এখানে কি অশিক্ষিত মানুষ ভাবছেন কি বিহার জয় করে এসছেন বলে বাংলাকেও জয় করবেন? দুমুখো কথা বাংলার মানুষ পছন্দ করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, একটা প্রমাণ দেখান। জয়ললিতাকে জেলে পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে, হেমন্ত সোরেন, কাউকে বাদ দেননি। মুখ্যমন্ত্রীকে পাচ্ছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছেন না কেন? তার বিরুদ্ধে অভিযোগ আনেছেন, কিন্তু প্রমাণ একটাও আনতে পারেননি। যদি আপনারা প্রমাণ আনতে পারতেন, তাহলে অবশ্যই যে কাজটা ওই রাজ্যে করেছেন সেই কাজটা এই রাজ্য করতে পারতেন। আগে প্রমাণ নিয়ে আসুন, বড় বড় বুলি না বলে প্রমাণ নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ নিয়ে আসুন। আর কিছু মুষ্টিমেয় সংবাদ মাধ্যম রয়েছে, তারা একেবারে ধোঁয়াই তুলে দিয়েছে, বিজেপি আসছে। আরে আসবে কোথা থেকে? আসারও তো একটা স্পেস চাই। আরে জেপি নাড্ডা এসে বলছে শুভেন্দু, শ্রমিক, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মধ্যে কারোর কোথাও কোনো মিল নেই, গোষ্ঠী কোন্দল এখনো রয়েছে। শুভেন্দু কাদা ছুটছে দিলীপের দিকে, দিলীপ কাদা ছুটছে শুভেন্দুর দিকে, সুকান্ত শ্রমিক তো ছেড়েই দিলাম। তাহলে যে দলের নেতৃত্বই একে অপরকে সম্মান করতে জানে না, সে দলের কর্মীরা কিভাবে অক্সিজেন পাবে দাদা? আগে নিজেরা ঠিক হন, তারপরে বাংলা দখলের লড়াইতে নামবেন। আগে নিজেদের লড়াইটা থামান, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পথে নামবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামবেন। নিজেদের লড়াইটা সামলান, আগে নিজের ঘর সামলান, তারপরে বাইরে সামলাতে যাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতি।